মানে আমি যদি বলি আর অফ ফরওয়ার্ড আর আর অফ ব্যাকওয়ার্ড এই দুটো সবসময় যদি ইকুয়াল আমি বলি, যদি আমি বলি ইকুয়াল, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এই ইকুয়েশন দুটো থেকে আমি কি বলতে পারবো, যে তাহলে টোটাল, তাহলে আর অফ এ ইজ ইকুয়ালস টু আর অফ বি। তার মানে কোথাও না কোথাও গিয়ে, কোথাও না কোথাও না নর্মালি গিয়ে a of a b of b is equals to k of b c c d d। ধরো পিওর সলিডে আছে, পিওর লিকুইডে আছে, দেন তুমি ওই দুজন ওদেরকে নেবে না, নেগলেক্ট করে দাও, ওদের ভ্যালুগুলোকে নেগলিজিবল করে দাও, ঠিক আছে। যদি কোনো একটা জিনিস পিওর সলিড বা পিওর লিকুইডে থাকে, ঠিক আছে, যখন আমি এক্সাম্পল দেবো তখন একটা একটা করে আসবে। প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আর এদিকে নিচে রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, তাহলে আমি যদি পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ ডি, পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি, কি রকম ভাবে কনসেন্ট্রেশন অফ সি, ডি এর কনসেন্ট্রেশন ডি, এ এর কনসেন্ট্রেশন এ, বি এর কনসেন্ট্রেশন বি। খুব সিম্পল। হ্যালো, ওয়েলকাম টু বিটিওএস একাডেমি। আমরা আগের ক্লাসে পার্ট 1 ডিসকাস করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি হয়, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, কোনগুলোকে আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে ফেলবো, কোনগুলোকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ফেলবো। এবার আমরা যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিস্ট্রিতে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বো, আমরা যেহেতু এবার একটু ভিতরের দিকে আসবো, তাই জন্য এবার যে জিনিসগুলো পড়বো, এবার আমরা পড়বো প্রথম আজকে যেটা, সেগুলো হচ্ছে ল অফ মাস অ্যাকশন আর হচ্ছে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা পড়ার আগে তোমাকে মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশনটা জানতে হবে। তাহলে ল অফ মাস অ্যাকশনটা কি আগে আমরা দেখে নেব। ল অফ মাস অ্যাকশন খুব সিম্পল একটা ল, তোমরা ক্লাস 12এও পড়বে। এটা রেট রিঅ্যাকশনস এর উপর ব্যাপার আছে। ধরো একটা রিঅ্যাকশন হয়েছে, ধরো এ প্লাস বি, ঠিক একটা রিঅ্যাকশন হয়েছে, এখান থেকে কিছু একটা প্রোডাক্ট এসছে, ঠিক আছে, এখান থেকে কিছু একটা প্রোডাক্ট এসছে। এবার যে এ আর বিটা প্লাস হয়েছে, এদের রেটটা কত কি করে জানবো? ধরো এর কোএফিসিয়েন্ট এটা ছিল, এটা ছিল, তাহলে এখান থেকে হয়েছে তোমার সি প্লাস ডি। এটা ধরো তোমার রিঅ্যাকশন হয়েছে। আর যেহেতু আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলছি, এখানে আমরা রিভার্সিবল রিঅ্যাকশনের কথা বলবো, এখানে আমরা রিভার্সিবল রিঅ্যাকশনের কথা বলবো। ওকে, ডান। আচ্ছা, তাহলে যদি আমি বলি রেট, এখানে ল অফ মাস অ্যাকশনটা বলছে কি, মাস অ্যাকশনটা বলছে যে রেট অফ দ্য রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট, এই যে রেটটা রিঅ্যাকশন শেষে রেটটা, মানে এই যে এখান থেকে এখানে যাবে, এই যে যাওয়ার এই যে রেটটা কার উপর ডিপেন্ড করবে না, এই কনসেন্ট্রেশন দুটোর উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডস টু দা মোলার কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট। কখন কখন যখন রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হবে, যখন রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, মোলার কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট উইথ concentration values comes to the power। মানেটা কি, যদি আমি রেট অফ রিঅ্যাকশনস বলি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এখানে কি কি রিঅ্যাকট্যান্ট ছিল এ আর বি, তাহলে এখানে রিঅ্যাকট্যান্ট ছিল এ আর আমার বি, এইগুলোর উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু উইথ কনসেন্ট্রেশন ভ্যালু কাম টু পাওয়ার, মানে এই যে এ কনসেন্ট্রেশন আছে, এখানে বি কনসেন্ট্রেশন পাওয়ার এসে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশন হয়ে যাবে, চার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটা। এখান থেকে তুমি যখন ইকুয়াল করবে কোনো একটা কনস্ট্যান্ট আসবে কে, সেটাকে আমি বলবো এ অফ এ, বি অফ বি। আচ্ছা, যেহেতু এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন তার জন্য কি অফ এফ। সিমিলারলি যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কথা আসবে, যখন এই দিক থেকে এই দিকে আসবে, তখন জিনিসটা কি হবে, তখন জিনিসটা সেম হবে। আর ইকুয়ালস টু তখন শুধু কে অফ ব্যাকওয়ার্ডের জন্য বি লিখে দেবো, এখানে কে অফ ফরওয়ার্ডের জন্য এফ লিখেছিলাম, এখানে কে অফ ব্যাকওয়ার্ডের জন্য বি লিখে দেবো। আর কনসেন্ট্রেশন তখন এইগুলো তোমার রিঅ্যাকট্যান্ট, যখন এখান থেকে এটা আসে তখন রিঅ্যাকট্যান্ট তো এইটা, তখন এইখান থেকে এটাই আসে, তার মানে রিঅ্যাকট্যান্ট তখন সি, কনসেন্ট্রেশন অফ সি, ডি, কনসেন্ট্রেশন ডি। তাহলে বোঝা গেল। আচ্ছা, তাহলে এই যে ল অফ মাস অ্যাকশন মানে হচ্ছে দ্য রেট অফ রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকশন। এবার যখনই আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলছি, আমরা প্রথমে একটা জিনিস পড়েছিলাম যে দ্য ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রেট।
মানে আমি যদি বলি আর অফ ফরওয়ার্ড আর আর অফ ব্যাকওয়ার্ড এই দুটো সবসময় যদি ইকুয়াল আমি বলি ইকুয়াল, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এই ইকুয়েশন দুটো থেকে আমি কি বলতে পারবো, যে তাহলে টোটাল, তাহলে আর অফ এ ইজ ইকুয়ালস টু আর অফ বি। তার মানে কোথাও না কোথাও না নর্মালি গিয়ে a of a b of b is equals to k of b c c d d। ঠিক আছে, এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে এদিকে আনো, এটাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, k of f by k of b ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে তখন, এইটা উপরে থাকবে, এটা নিচে চলে আসবে। তাহলে সি আর ডি, উপরে সি কনসেন্ট্রেশন ডি, নিচে এ বি চলে আসবে। বোঝা গেল? এই যে জিনিসটা এলো, এই যে টার্মটা এলো, এই টার্মটাই আমি ডিনোট করব কেসি, এই জিনিসটাই হচ্ছে কেসি। তার মানে কেসি ইকুয়াল টু কে অফ এফ বাই কে অফ বি। ঠিক আছে, এটা আমার কি হয়ে যায়, কেসিটা মানে সবসময় ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য, কেসিটা। আর যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য বলি, তাহলে কেসি ড্যাশ ইকুয়াল টু 1 বাই কেসি হয়ে যাবে তখন, যদি এটাকে ব্যাকওয়ার্ডের জন্য বলি, যদি আমি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য বলি। ঠিক আছে, এই যে কেসিটা, এইখান থেকে আমাদের সূত্রপাত হচ্ছে দ্য ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই যে তোমরা জিনিসপত্র এতক্ষণ ধরে দেখলে, এই জিনিস এতগুলো ইকুয়েশন বড় বড় দেখতে পাচ্ছ, বড় বড় ইকুয়েশন নেই, নরমাল ইকুয়েশন, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে কে অফ সিটা বার করলে, এই যে কে অফ সিটা, এটাই হচ্ছে বলি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই কে অফ সিটাকে আমরা কি বলি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক, আচ্ছা। তাহলে আমাদের একটা ল অফ মাস অ্যাকশন দেখলে, এবার এইখান থেকে আমরা ডাইরেক্টলি চলে আসবো, ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখান থেকে আমরা ডাইরেক্টলি ঢুকে যাব কিসে, না কে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লটা কি বলছে, এতক্ষণ ধরে যেটা দেখলে সেটাই সবই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লটা এটাই বলছে যে the ratio of the products by the ratio of the reactant is always in a given temperature। যদি টেম্পারেচার আমি সেম রাখি, তাহলে এই যে এদের দুজনের যে রেশিওটা আছে, যদি আমার টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকে, একটা গিভেন টেম্পারেচার দেওয়া থাকে, তবে এই দুজনের যে রেশিওটা হবে সেটা সবসময়ই কনস্ট্যান্ট হবে, যার ভ্যালু হচ্ছে কেসি, যেটাকে বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে আমাদের ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি বলছে, যে দা কনসেন্ট্রেশন, এই তোমার হচ্ছে প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্টের যে রেশিওটা হবে, এই ফর্মুলাতে এইভাবে যদি আমি দেখি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্টের যে রেশিওটা হবে সেটা অলওয়েজ কি হবে, আমার কনস্ট্যান্ট ভ্যালু হবে এট এ গিভেন টেম্পারেচার। যদি টেম্পারেচারের সাথে ছেড়খানি করো, তো কে অফ সি এর সাথে ছেড়খানি হয়ে যাবে, মানে কে অফ সি পাল্টে যাবে, অন্য কিছু হয়ে যাবে। একটা গিভেন টেম্পারেচার সবসময় একটা সিস্টেমের কে অফ সি যা থাকবে, তুমি ধরো 100 ডিগ্রি টেম্পারেচারে কে অফ সি ধরো সামথিং একটা আছে, তুমি ধরো ওটাকে 150 ডিগ্রি করে দিলে, তার মানে কে অফ সি চেঞ্জ হয়ে গেল। ওই যে 150 থেকে দেখলে আবার তুমি 100 ডিগ্রি নিয়ে আসলে, আবার কে অফ সি দেখবে যেটা ছিল সেটাই হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটাই বলছে যে একটা গিভেন টেম্পারেচারে একটা রিঅ্যাকশনের সব সময় যে রেশিওটা থাকে প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্টের, এইভাবে রেশিওটা সবসময় কিন্তু আমার ইকুয়াল থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি যদি একটুখানি লিখি, আচ্ছা এইগুলো একটু আমি ইরেজ করছি। তাহলে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে যদি আমি একটু লিখি, যে অ্যাট এ গিভেন টেম্পারেচার, দেখো এটা যদি আমি লিখি অ্যাট এ গিভেন টেম্পারেচার, অ্যাট এ গিভেন টেম্পারেচার, অবশ্যই টেম্পারেচারটা আমার গিভেন হতে হবে, দ্য রেশিও অফ দ্য কার রেশিও, দ্য রেশিও অফ প্রোডাক্ট
কার রেশিও না প্রোডাক্টের রেশিও কি থেকে প্রোডাক্টের রেশিও প্রোডাক্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম দ্য রেশিও অফ দ্য প্রোডাক্ট the ratio of the sorry একটু বলি sorry না ঠিক আছে the ratio of the product to that of the reactant concentration raised to the power কনসেন্ট্রেশন গুলোকে যদি পাওয়ারে রেজ করে দেওয়া যায় মানে এই যে কনসেন্ট্রেশন গুলোকে যদি পাওয়ারে রেজ করে দেওয়া যায় ঠিক আছে রেজ টু দি পাওয়ার then the value will be always constant ঠিক আছে মানে একটা গিভেন টেম্পারেচারে প্রোডাক্টের দুজনের প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের দুজনের প্রোডাক্ট কনসেন্ট্রেশন গুলোকে পাওয়ারে তুলে দাও দিয়ে তাদের যে রেশিওটার ভ্যালুটা মানে কেসি এর ভ্যালুটা সেটা কি অলওয়েজ কনস্ট্যান্ট মানে কেসি ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে ইফ টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট বোঝা গেল যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে কেসির ভ্যালু কনস্ট্যান্ট আমার থাকবে আচ্ছা এবার এই যে কেসি কেসি করছে এবার আমরা দেখবো যে কেসির ভ্যালুটা কিভাবে কিভাবে ডিপেন্ডেন্ট হতে পারে কিভাবে না ডিপেন্ডেন্ট হতে পারে ঠিক আছে এটা হচ্ছে মেইন জিনিস আমাদের এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কেসি ভ্যালুটা নেক্সট আমাদের টপিক points to remember about Kc Kc এর ভ্যালুটার মধ্যে যে পয়েন্টস গুলো আছে কি কি তোমাকে পয়েন্ট মোটামুটি ভেবে রাখতে হবে প্রথম কথা যেটা তোমাকে বললাম যে ধরো তুমি একটা রিঅ্যাকশন করছো এই রিঅ্যাকশনটা করছো এবার এখানে যে Kc এর ভ্যালুটা আছে সেটা কিসের জন্য ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য মানে তুমি যখন এইটা থেকে এখানে যাবে কিন্তু তুমি যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে আসো তাহলে কিন্তু Kc এর ভ্যালুটা Kc ড্যাশ হয়ে যাবে সেটা ইকুয়াল টু 1/Kc মানে রিভার্সড হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা একটা পয়েন্ট হলো বা এবার আরেকটা পয়েন্ট যদি তুমি ধরো এইটাই করছো তুমি একটা আমাদের জেনারেল ইকুয়েশন ওইটা তো দিয়ে জেনে করছি c of c d of d এই ইকুয়েশনটাই আছে ধরো তুমি প্রত্যেকটা টার্মকে n দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তাহলে এইখানে যে Kc এর ভ্যালুটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এখানে যে Kc এর ভ্যালুটা দাঁড়াবে সেটা হয়ে যাবে Kc টু দি পাওয়ার n Kc টু দি পাওয়ার n যদি তুমি অল reactant and product value multiplied with n যদি n দিয়ে মাল্টিপ্লাই করো then equilibrium constant k of c equal to kc এই উপর টু দি পাওয়ার n হয়ে যাবে ঠিক আছে মনে থাকবে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এইখানেই ম্যাক্সিমাম ছেলেটা ভুল করে এই দুটো কিন্তু মনে রাখবে আচ্ছা এবার হচ্ছে কিভাবে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখবে
কিভাবে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টার্মগুলোকে লিখবে, স্টেপ টু রাইট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু। কি বললাম? স্টেপ টু রাইট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। স্টেপ টু রাইট the equilibrium constant। আচ্ছা, প্রথম কথা এক কাজ করে দাও, তুমি পুরো জিনিসটা লিখে দাও, রাইট দি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, প্রথমে কেমিক্যাল ইকুয়েশনটাকে পুরো ভালো করে লিখে দাও। আচ্ছা, এবার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টস অফ দি রিঅ্যাকশন, product of the reaction in numerator, ঠিক আছে, আর হচ্ছে reactant of the reaction in numerator, all are multiplied form, মাল্টিপ্লাইড ফর্মে থাকবে, মানে মাল্টিপ্লাই অবস্থায় থাকবে, যে দুটো প্রোডাক্টের মাল্টিপ্লাইড অবস্থায় থাকবে, আর কনসেন্ট্রেশন যে টার্ম গুলো ওটা পাওয়ারে থাকবে, কনসেন্ট্রেশন টার্ম গুলো পাওয়ারে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো। আচ্ছা, এইখানে তোমাদের একটা জিনিস বলার আছে, যদি কোনো একটা জিনিস পিওর সলিডে আছে, বা পিওর লিকুইডে আছে, ধরো পিওর সলিডে আছে, পিওর লিকুইডে আছে, দেন তুমি ওই দুজন ওদেরকে নেবে না, নেগলেক্ট করে দাও, ওদের ভ্যালুগুলোকে নেগলিজিবল করে দাও। ঠিক আছে, যদি কোনো একটা জিনিস পিওর সলিড বা পিওর লিকুইডে থাকে। ঠিক আছে, যখন আমি এক্সাম্পল দেবো তখন একটা একটা করে আসবো। ঠিক আছে, আচ্ছা এত দূর অবধি হলো। আচ্ছা, তাহলে এবার ধরো আমি লিখছি, ধরো একটা রিঅ্যাকশন নিচ্ছি, প্রথমে যেমন রিঅ্যাকশন করছিলাম সেরকমই লিখবো। ধরো CaCO3, CaCO3 টা কিসে এক্সিস্ট করে? CaCO3 কিসে এক্সিস্ট করে? আমরা সবাই জানি CO3 টা সলিডে এক্সিস্ট করে। সলিড হয়ে গেল, এখান থেকে আমরা কি কি পাই? CaO পাই আর CO2 পাই। CaO টা আমরা সলিডে পাই আর CO2 টা আমরা গ্যাসে পাই। ঠিক আছে, CaO পাই আর CO2 পাই, সেটা আমরা একটা সলিডে একটা পাই, একটা গ্যাসে পাই। আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, তাহলে এইখানে অ্যাকচুয়ালি যদি কেমিক্যাল ব্যালেন্সটি যদি আমি এখানে লিখতে হয়, জিনিসটা কেমন করে লিখবো, যে K of C ইকুয়াল টু কেমন লিখবো, প্রোডাক্ট কি আছে, CaO আর CO2, তাহলে এখানে লিখবো CaO আর CO2, এদের কনসেন্ট্রেশন কিছু আছে, সব এক এক করে, মানে মধ্যে এক এক করে, আর এখানে CaCO3। এবার আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম, যদি পিওর সলিড বা পিওর লিকুইড হয় তাদেরকে নেগলেক্ট করে দাও, মানে এই যে পিওর সলিড আছে এটাকে নেগলেক্ট হয়ে যাবে, মানে এটা CaCO3 টা নেগলেক্ট হয়ে যাবে, এই CaO ওটা সলিড আছে এটাও নেগলেক্ট হয়ে গেল, তাহলে এখান থেকে তোমার টোটালটা এলো যেটা শুধু দাঁড়াবে CO2। ঠিক আছে, একটা নেক্সট আমি আরেকটা एग्जांपल নিচ্ছি, AgBr। ঠিক আছে, AgBr ধরো সলিডে আছে, AgBr ধরো সলিডে আছে। ঠিক আছে, এখান থেকে তোমার কি হলো, Ag প্লাস তৈরি হলো অ্যাকুয়াস, আর Br মাইনাস তৈরি হলো অ্যাকুয়াস। ঠিক আছে, এখানে তাহলে KC এর ভ্যালুটা কি হবে, তোমার অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল Ag প্লাস টু দি পাওয়ার কিছু হবে না, Br মাইনাস টু দি পাওয়ার কিছু হবে না,
আর নিচে থাকবে এজি বিআর, কিন্তু এটা সলিড আছে তাই এটা টার্মটা নেগলেক্ট হয়ে যাবে, শুধু দাঁড়াবে এজি প্লাস বিআর মাইনাস। ঠিক আছে, আচ্ছা আরেকটা एग्जांपल দিই, আরেকটা एग्जांपल এক কাজ করো, যেটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, H2O একটা লিকুইড আছে আর একটা H2O গ্যাসে করে দাও। ঠিক আছে, এখানে কেসির ভ্যালুটা কি হবে, হওয়া তো উচিত ছিল এরকম যে H2O বাই H2O, হওয়া উচিত ছিল এটা, কিন্তু এটা তো লিকুইড আছে, বলেছি না পিওর লিকুইড, পিওর লিকুইড মানে এটা রিঅ্যাকট্যান্ট, তার মানে এটা নিচে, ঠিক আছে, তার মানে শুধু এখানে H2 হয়ে যাবে, এটা টেন্ডস টু জিরো হয়ে যাবে, এটা নেগলেক্ট হয়ে যাবে, তাহলে শুধু H2 দাঁড়াবে। তাহলে এইভাবে তুমি একটা ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টকে লিখতে পারো, মনে থাকবে? ঠিক। আচ্ছা, এবার যেটা আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন গ্যাসিয়াস স্টেট, গ্যাসিয়াস স্টেটে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কিভাবে কিভাবে লিখবে। equilibrium constant at gaseous state, আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট at gaseous state, তাহলে একটা আমি প্রথমে রিঅ্যাকশন নিয়ে নিই যেটার নাম হচ্ছে একদম যেমন ছিল সেরকমই দেবো, a প্লাস বি প্লাস প্লাস না সি অফ সি ডি অফ ডি, যেমন নিচ্ছিলাম সেরকমই নিব। আচ্ছা, এবার গ্যাসিয়াস স্টেট মানে কি, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন মনে আছে, পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, যখনই গ্যাসের কথা আসে, গ্যাসের কথা এলি আমরা কিসের কথা বলি, পার্শিয়াল প্রেসারের কথা বলি, সেখানে আমরা কনসেন্ট্রেশনের খুব কথা কম বলি, তাই জন্য পার্শিয়াল প্রেসারে যখন কথা আসবে তখন এখানে আমরা কে অফ সি না নিয়ে কে অফ পি নেবো, কে অফ পি যখনই নেবো এখানে আমার কি হয়ে যাবে যে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আর এদিকে নিচে রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, তাহলে আমি যদি পার্শিয়াল প্রেসার অফ সি, পার্শিয়াল প্রেসার অফ ডি, পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ বি, কি রকম ভাবে কনসেন্ট্রেশন অফ সি, ডি এর কনসেন্ট্রেশন ডি, এ এর কনসেন্ট্রেশন এ, বি এর কনসেন্ট্রেশন বি, খুব সিম্পল। আচ্ছা, এবার এখানে আমরা অলরেডি লিখেছি যে প্রেসার ইকুয়াল টু সিআরটি, সি মানে আমরা মোলার কনসেন্ট্রেশন, আর এইখানে রিঅ্যাকশনে মোলার কনসেন্ট্রেশন কতগুলো, এই যে মোলার কনসেন্ট্রেশন, এই যে মোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে, এগুলো যেন একটু তো মিস না হয়। তাহলে এইখানে যদি আমি ফর এ পার্শিয়াল প্রেসার অফ এ কি, পার্শিয়াল প্রেসার অফ এ কি হবে, তাহলে যাবে আমার এ আরটি, বি এর জন্য পি অফ বি ইকুয়াল টু বি অফ আরটি, ঠিক আছে, বিআরটি, সিআরটি, ডিআরটি যেমন আছে তেমন চলবে, তেমন নরমাল সিআরটি ডিআরটি। তাহলে এবার এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো পুট করবো কোথায়, না এখানে, তাহলে দেখো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় পুট করে দাও, দেখো কি হচ্ছে, এই পেনের কালিটা খুব ভালো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস পুট করে দাও, তাহলে কে অফ পি ইকুয়াল টু আমাদের জিনিসটা যেমন দাঁড়াচ্ছে হচ্ছে উপরে ছিল কে পি অফ সি, তাহলে পি অফ সি যেমন যেমন সি অফ আর টি, তাহলে সি নিলাম, সি এর মাথায় সি, আর টির মাথায় সি, আর এদিকে ডি, ডি এর মাথায় ডি, আর টির মাথায় ডি, একটা গেল। নেক্সট এ এর মাথায় এ, এইখানটা কিন্তু খুব সাবধান, ভুল করে ফেলো না যেন, বি এর মাথায় বি, আর টি এর মাথায় বি। আচ্ছা, এত দূর হলো, ঠিক আছে, এত দূর হলো। তাহলে এখান থেকে যদি আমি জিনিসগুলোকে একটু আরটি গুলোকে আলাদা করি, যদি আমি আরটি গুলোকে একটু আলাদা করি তাহলে কেমন জিনিসটা দাঁড়াবে, যদি আরটি গুলোকে আলাদা করি, এই জিনিসটা এক কাজ করছি, এগুলো একটু ইরেজ করে দিচ্ছি, তাহলে এখানে আমি করব সি অফ সি, ডি অফ ডি, এ অফ এ, বি অফ বি, এই জিনিসটাকে আলাদা করলাম। এবার এই আরটি গুলোকে আলাদা করবো, তাহলে কি হবে বলতো, এই যে আরটি আছে এটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, তার মানে এখানে কি হবে সি প্লাস ডি,
এ মাল্টিপ্লাই অবস্থায় আছে, তার মানে এখানে হয়ে যাবে RT A প্লাস B। এত দূর অবধি হলো। এবার তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এই জিনিসটাই আমরা কেসি করেছিলাম না, এই জিনিসটা আমরা কেসি করেছিলাম না, তাহলে ওই জিনিসটাকে যদি আমি লিখি তাহলে এটাই লিখতে পারি যে কেসি RT C প্লাস D RT A প্লাস B। এত দূর অবধি বোঝা গেল কি হচ্ছে না, কেপি ইকুয়াল টু হচ্ছে, কেসি করতে গেল এই টার্মটাকে আমি কেসি করে দিয়েছি, এই টার্মটাকে আমি কেসি করে দিয়েছি। আচ্ছা, এবার এইটাকে একবারে নিচে চলে আসো, তাহলে কেসি RT C প্লাস D মাইনাস A প্লাস B। ঠিক আছে? আচ্ছা, মানে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন আর মাইনাস রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন। তাহলে আমি যদি বলি ডেল এন ইকুয়াল টু মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মাইনাস মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, দেন এই টার্মটাকে আমি এরকম করে লিখতে পারবো যে কে অফ পি ইকুয়াল টু কে সি ডট আর টি ডেল্টা এন। লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে আমাদের যে মেন ইকুয়েশনটা দাঁড়ালো, সেই মেন ইকুয়েশনটা হলো অনেকটা এরকম ফর গ্যাসিয়াস। এইটাই রিলেশন বিটুইন, এখানে কিন্তু এটাও দেখলাম যে কে রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, কেপি কেসির মধ্যে কিন্তু রিলেশন আমরা দেখলাম। ঠিক আছে, এই জিনিসটা হলো, আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। আমরা কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, ধরো H2 প্লাস Cl2 গ্যাস এখান থেকে কি তৈরি হয়, HCl তৈরি হয় গ্যাসে, তাহলে 2HCl। আমি বললাম এর কেপি বার করো, কারণ ইয়েতে আছে। তাহলে আমরা কি জানি, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। এখানে ডেল এন এর ভ্যালু কত হবে, এটা 1, এটা 1। ডেল এন কি ছিল, যে আমার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এখানে সিডি তো একটাই, তাহলে সিডি হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি, মানে এখানে সব 1 1 করে আছে, তাহলে 2, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখানে হয়ে যাবে 0। তাহলে কেপি ইকুয়াল টু কেসি ডট আর টির মাথায় 0, তাহলে এইখানে হয়ে যাবে আমার কেপি ইকুয়াল টু কেসি। ঠিক আছে, এখানে আমার কি হয়ে যাবে, কেপি ইকুয়াল টু কেসি হয়ে যাবে না? আচ্ছা, নেক্সট ধরো N2 প্লাস H2 থেকে আমি NH3 করব। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এটা 3টে দাও, এখানে 2টো দাও, 2টো N আছে, হ্যাঁ 6টা। ঠিক আছে, তাহলে এখানে কেপি কত হবে, সেম কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। ডেল এন এর ভ্যালু এখানে কত হবে, এখানে 2 আছে, তো 2 মাইনাস এখানে 3 আর এখানে 1 মানে 4, তার মানে -2। তার মানে এখানে ভ্যালু কত হয়ে যাবে, কেপি ইকুয়াল টু কেসি ডট আর টি -2। বোঝা গেল কেমন করে করতে হবে জিনিসপত্রগুলো? তাহলে তোমাদেরকে দুটো কিন্তু এক্সাম্পল আমি দিলাম, মনে থাকে যেন। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে মোটামুটি এইসব জিনিসের মধ্যে এগুলোই ছিল। তাহলে ল অফ মাস অ্যাকশন আমরা দেখলাম কি কি জিনিস বলতো, যে ওই
যে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টটা যদি আমার রেটটা সেম থাকে, সরি রেটটা সেম থাকে বলছি, দা রেট রিঅ্যাকশন যে রেটটা সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে না, আমাদের রিঅ্যাকট্যান্টের আছে রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন আর যে তাদের কনসেন্ট্রেশন গুলো তাদের পাওয়ারে চলে যাবে সেই জিনিসটার উপর কি ডিপেন্ড করে, রেটটা ডিপেন্ড করে। যেটা তোমাদের ছিল এই রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে অফ এ বি অফ বি, এই জিনিসটা ছিল ডাইরেক্টলি প্রপোর্শনালটা যখন যাবে এখানে কে কনস্ট্যান্ট আসবে, যদি ডাইরেক্টলি প্রপোর্শনালটা তাহলে শুধু এটা আসবে। ওটা ছিল আমাদের মাস অ্যাকশনে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখার মধ্যে গ্যাসিয়াস স্টেট দেখলাম, কেসি দেখলাম, কেপি দেখলাম, কেপি কেসি রিলেশন দেখলাম, কেপি কেসি কেমন করে ইউজ করতে হয় সেগুলো দেখলাম, কখন কেপি কেসির ভ্যালু ইকুয়াল হয় সেগুলো দেখলাম। তো যাই হোক অনেক কিছু দেখলাম পার্ট টুতে। তাহলে পার্ট টুতে তোমাদের মোটামুটি এটাই ছিল, যেখানে আমরা এইটা দুটোই ডিসকাস করে ফেলেছি। এবার নেক্সট পার্টে তোমাদের মোটামুটি ওই এইগুলোর মধ্যে যে ক্যালকুলেশন গুলো আছে বা তারপর যে ইউনিট ক্যালকুলেশন গুলো আছে, কেপি কেসির ইউনিট ক্যালকুলেশন, সেগুলো আমরা পার্ট 3 তে পড়বো। ঠিক আছে, তাহলে পার্ট 2 তে এতটাই। ঠিক আছে, মোটামুটি ভালো করে যেন পড়বে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, থ্যাংক ইউ।